ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। 018। অনুহির অব্রের নাম্বার নিয়ে সোজা চলে আসে। তারপর বেশ কিছুদিন হলো অনুহি অব্রকে খুঁজছে, কিন্তু অব্রের কোনো পাত্তা নেই। সেকেন্ড টার্ম পরীক্ষাও চলে আসে, কিন্তু অব্রের কোনো খোঁজ নেই। পরীক্ষা শেষ হয়, অব্র ভার্সিটিতে আসেনি। অনুহি অনেকবার কল করেছে অব্রের নাম্বারে, কিন্তু অনুহি প্রতিবার অব্রের নাম্বার বন্ধ পেয়েছে। নেহালকে অব্রদের বাড়িতেও পাঠিয়েছে অব্র এসেছে কিনা খোঁজ নিতে, কিন্তু অব্র আসেনি। অব্র এসেছে আজ 2 দিন হলো। নেহালের সাথে কথা বলে, নতুন নাম্বারটা দিয়ে আসে নেহালকে। অনুহির কথা দেওয়ার কারণে নেহাল অব্রকে কিছু বলতে পারে না। অব্র অবশ্য কিছু জানতেও চায়নি। নতুন নাম্বার কাউকে না দেওয়ার জন্য নেহালকে প্রমিস করায়। এভাবে আরও 2 দিন কেটে যায়। অনুহি বিকালে তার রুমে বসে আছে, অব্র কল করছে। হঠাৎ অনুহির মা রাহিলা রুমে আসে। অনুহি বলে, কিছু বলবা মা? হ্যাঁ, তোর বাবা বিয়ে ঠিক করেছে, 3 দিন পর বিয়ে। ছেলে তোকে ভার্সিটিতে আসা যাওয়ার পথে দেখেছে রোজ, তার পরিবারও দেখেছে। ওনারা এসেছিল আজ সকালে। তুই তো ভার্সিটিতে ছিলিস, ছেলেকেও দেখলাম তোর বাবার পরিচিত। তোর বাবা রাজি হয়ে গেছে, 3 দিন পর তোর বিয়ে, এটাই ফাইনাল। রাহিলা বেগম রুম থেকে চলে যায়। অনুহি কেঁদে ফেলেছে, কিন্তু ওর যে কিছু করার নেই। অনুহি কাঁদলেও আফসোস ছাড়া কিছু করতে পারে না অনুহি। অব্রের উপর প্রচণ্ড রাগ জমেছে অনুহির। সে এমনটা হবে ভেবে কখনো কোনো ছেলের সাথে জড়ায়নি, কিন্তু এখন সেটা আর পসিবল না। অব্রের প্রতি রাগ করে সে বিয়েতে রাজি হয়ে যায়। অব্র ঘুমাচ্ছে, স্বপ্ন দেখেছে অনুহিকে নিয়ে। অনুহি বলছে, এই এই একদম কাছে আসবে না বলে দিলাম। কোথায় যাবা সুন্দরী? আজকে তুমি আমার বড়শিতে ধরা পড়েছ। যতই লাফাও তুমি আমার থেকে পালাতে পারবে না। একদম কাছে আসবে না, ভালো হবে না কিন্তু। ছাড়ো, চুমু দিবা না বলে দিলাম। অব্র অনুহিকে চুমু দিতে যাবে, তখনই বাস্তবে অব্রের ফোন বেজে ওঠে। রিংটোনের শব্দে অব্রের মেজাজ পুরো বিগড়ে যায়। কিন্তু সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে, কিন্তু এই ফোনের কারণে ঘুমটা ভেঙে গেছে। অব্র বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। এই ফোন কলের জন্য অনুহিকে চুমু খেতে পারলো না, ফোন দেওয়া আর সময় পেল না। বিরক্ত নিয়ে ফোন রিসিভ করলো অব্র। ঘুম ঘুম চোখে রিসিভ করে বলল, কোন হালারে সাত সকালে ফোন দিয়েছিস? তোর 14 গোষ্ঠীর ষষ্ঠী। রাখ শালা, ঘুমাবো আমি। সকাল সকাল যদি আবার বিরক্ত করছিস তোর খবর আছে বলে দিলাম। কি বললি? কটা বাজে ঘড়িতে দেখ, 12:30 বেজে গিয়েছে। আর এটা তো সকাল হয়? সকালে ডেকে আসলাম, বললি আসছি, আর তুই কি বলছিস এগুলো? অব্র চমকে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। হায় হায়, এটা তো ওর বড় ভাই আয়ান। আয়ানকে এতক্ষণ গালি দিয়েছে অব্র। আয়ানকে বলে, এ মানে ভাইয়া তুমি এত সকালে কল? কানের নিচে 2টো চড় দেবো বেয়াদব। কটা বাজে? মাকে ফোন দেবো, বলবো যে দেখো তোমার ছেলে ঘুমাচ্ছে, আর ভুল বকছে। এই না না, এমন করো না, আমি উঠছি। কি করতে হবে বলো। দ্রুত চলে আয় বসুন্ধরাতে। ভুলে গেছিস? না, আসছি। আয়ান ফোন কেটে দেয়। অব্র বিরক্ত হয়ে জোরে শ্বাস নিল। দূর, অব্রের কোনো কিছুই ভালো লাগে না। চুল দাড়ি কিছুটা বড় হয়ে গেছে, কাটতে ভালো লাগে না অব্রের। অব্র দ্রুত গোসল করে ফেললো। কিছু খেতে ইচ্ছে করে না ওর, একটু হাঁটাহাঁটি করতে হবে। একটা কফি বানিয়ে ছাদে উঠলো অব্র। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। কফির মগে চুমু দিতে দিতে অনুহির কথা ভাবতে থাকে। অনুহিকে দেখতে ইচ্ছে করছে বেশ, কিন্তু অনুহির সামনেও আর যাবে না। হঠাৎ আবার ওর ভাইয়ের ফোন। কিরে কোথায়? দুপুর হয়ে যাচ্ছে, জলদি আয়। ডিনার পার্টি না, এটা বুঝেছিস? হ্যাঁ, রেডি হচ্ছি ভাইয়া। অব্র ফোন কেটে নিয়ে নিচে চলে যায়। ডাক সবুজ কালারের একটি পাঞ্জাবি পরে বাইকে নিয়ে বের হলো অব্র, কিন্তু কোথায় যাবে অব্র জানে না। সকালে বাড়ি থেকে যখন সবাই বের হচ্ছিল তখন ভাবি বললেন, মায়ের বান্ধবীর বাসায় যাব, তুমি জলদি এসো, সবার দাওয়াত আছে। কিন্তু অব্র তো চিনেই না। আয়নের ফোন দেয় অব্র। আয়ন থেকে লোকেশন নিয়ে সেদিকে চলে যায়। বাইক চালিয়ে প্রায় 30 মিনিট পর সে লোকেশন দেওয়া বাড়ির সামনে এসে থামলো অব্র। বিয়ে বাড়ি এটা, কিন্তু কোনো মিউজিক নেই কেন? লোকজনও কোনো আনাগোনা দেখা যাচ্ছে না, খালি ফুল দিয়ে গেট সাজানো আছে। অব্র প্রবেশ করলো বাড়িতে।
অব্র বাড়ির ভিতরে প্রবেশ করে তো আরো অবাক হলো। এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি, কোনো শব্দ নেই, কারো হই হুল্লোড়ও নেই। সে হাঁটতে হাঁটতে আরো ভিতরে আসলো। মানুষজন দেখা যাচ্ছে, কিন্তু সবার চেহারা কেমন একটা চাপা, মন খারাপ লেগে আছে। অব্র সবার মুখের দিকে তাকাচ্ছে, ওর পরিচিত কাউকে দেখতে পারছে না। একবার ভাবছে সে ভুল বাড়িতে হয়তো ঢুকে পড়েছে। সবাই মন খারাপ করে বসে আছে। অব্র বুঝতে পারছে না কি হয়েছে। হঠাৎ বাড়ির এক কোণায় আয়ান ভাবি, অব্রের মা বাবা আশরাফ চৌধুরী বসে আছেন। অব্র দ্রুত তাদের কাছে আসলো। সবাই বেশ গম্ভীরভাবে বসে আছে। কি হয়েছে অব্র আগে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। তবে ওনাদের সামনে বলে, কি ব্যাপার, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখে এমন কেন হয়ে আছে? বলছি বউ কি কবুল বলতে গিয়ে মরে গেছে স্ট্রোক করে, নাকি বর আসতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরছে? অব্রের কথা শুনে ওর মা কণা বেগম রাগে চোখে তাকায়। অব্র ভয়ে চুপসে গেল। কণা বেগম কিছু না বলে বাসায় ভিতরে চলে গেল। অব্র আবারও বোকার মতো মানুষের মুখের দিকে তাকাচ্ছে। অয়ন এসে অব্রের কাছে অয়নকে বলে, ভাই কি হয়েছে? কেউ মরছে? এস কেন যে দুপুরে বাসা থেকে না খেয়ে বের হলাম? ভাবে কিছু রান্না করে রাখলে ভালো হতো বলো। চুপ কর বান্দর ছেলে। শোন, বর নাকি একটা মেয়েকে ভালোবাসে, তাকে নিয়ে পালিয়ে গেছে একটু আগে। ও কি দুঃখ, সব শেষ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো আর আমি বসে, সেটার হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই পারতা যে বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। আমাকে খালি খালি এখানে রাখলে। আমি তো বলতে চাইছিলাম, কিন্তু মা বারণ করলো তাই বলিনি। মাঝে মাঝে কি করে বুঝি না, বিয়ে যখন হবে না তখন চাই থাকো তোমরা। অব্র কথাটা বলে সামনে পা বাড়ায়। ঠিক তখনই পিছন থেকে কণা বেগম বললেন, বিয়ে হবে। অব্র দ্রুত পেছন করে বাড়িতে উপস্থিত থাকা মানুষজন কণা বেগমের দিকে তাকালেন। সবার থেকে অব্র কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, বাহ ভালো তো, যাক বিয়েটা অন্তত খেতে পারছি, কাছে যেন কম না পড়ে। তা মা, বর কি ফিরে এসেছে? তো ওই ছেলে না আসলে তাই কি, বিয়ে তো হবেই। আর সেটা হবে আমার ছোট ছেলে অভ্রের সাথে। আমার বান্ধবীর সাথে কথা বলেছি, ভাইও সিদ্ধান্ত দিয়েছে বিয়ে হবেই আসরে। অভ্র, তোর সাথে কনের বিয়ে। কণা বেগমের কথা শুনে অব্র যেন হাজার বোল্টের শক খেলো। চোখের সামনে অনহির চেহারা ভেসে উঠল অব্রের। কি করবে সে? বুকের ভেতর কেমন মোচড় দিতে শুরু করেছে। গলা শুকিয়ে যাচ্ছে অব্রের। কণা বেগমের কথা শুনে আয়ান, তানিয়া, আশরাফ চৌধুরী কণা বেগমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অব্র অনহি ছাড়া কিভাবে বিয়ে করবে? আস্তে গলায় বলল, মা তুমি কি বলছো? পাগল? হ্যাঁ, আমি ঠিক বলছি, পাগল হইনি। মেয়ে ভালো, আমি জানি। আমার বান্ধবীর মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে। আর অভ্র তো বিয়ের বয়স পার করে দিয়েছে। বিয়ে এখনই এখানে আর এই মেয়ের সাথে হবে। মা আমি এই বিয়ে করবো না। দেখ অভ্র, আমি তোর মা। মা কখনো সন্তানের খারাপ চায় না। মায়ের আদেশ অমান্য করবি তুই? এই বিয়ে তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে? এখনই ভিআইপি গেস্ট আসা শুরু করবে। মেয়েটাকে সবাই নানান কথা বলবে। এটা আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। বিয়ে করবি নাকি আমাকে মা ডাকা বন্ধ করবি? এবার তুই ভাব। কিন্তু মা, তাই বলে তুমি আমাকে বলির পাঠা বানাবে? মা আমি এই বিয়ে করবো না। ভাবি, আব্বা, তোমরা কিছু বলো। আমার কি বিয়ের বয়স হচ্ছে? আর তাছাড়া এইভাবে কখনো হয়? না, বিয়ের বয়স হয়নি তোর। তোর তো নাক টিপলে দুধ বের হয়। উফ বাবা, তুমিও মজা নিচ্ছ। ভাবি, তোমরা কিছু বলো। এইভাবে চুপচাপ দাঁড়িয়ে কেন? বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। তোর ভাই তো বাড়িতে থাকে না তেমন। মা আর আমি কি করব? লোক থাকলে ভালো হবে, বুঝলি? হ্যাঁ, বলে দে। হ্যাঁ, করে নে। মায়ের উপরে কেউ কথা বলেনি, ভালোই হবে মেয়েটা। তোমরা সবাই হিটলার। আমার মতো পিছিয়ে পোলার লগে এটা করতে পারলা? আমি এখন কি করব? হে ওপরওয়ালা, তাকে বলে দিও আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। কাকে রে? তা শুনে কি করবা? ঠিক আছে, এই নে, এগুলো পরে আয়। শেরওয়ানি আছে। মা, বিয়েটা কি সত্যিই করতে হবে? চুপ করে এগুলো পরে আয়। আল্লাহ, কেন আসলাম আমি? অব্র আর কথা না বলে একটা রুমে চলে যায়। কি করবে বুঝতে পারছে না। অনহিকে প্রচন্ড মিস করছে, কিন্তু হঠাৎ মনের ভিতর কেমন যেন বলল যে তোকে চায় না, তার জন্য কেন কষ্ট পাবি, বিট করে নে।
তাই তো, কত কিছুই তো করলো অব্র, পিছন পিছন ঘুরেছে, কত অপমান সহ্য করেছে, চড়ও খেয়েছে সবার সামনে, তবুও অনুহিত থেকে কখনো ঠিকমতো ভালো লাগার কথাও শুনতে পায়নি। ভালোবাসা তো দূরে থাক, যা হোক বিয়ে করে ফেলি, সব কিছু মেনে নিয়ে জীবনের পরিচালনা করতে হবে। ভালো থাকুক অনুহি। বাধ্য হয়ে বিয়েটা করে ফেললো অব্র। রাগে করে মেয়েটার মুখ অব্দি অব্র দেখেনি, নাম অব্দি শুনেনি সে। ওর বাসেটের প্রিন্সিপালের চেয়ারম্যানও ছিল, কিন্তু অব্র যেন কোনো দিকে আর খেয়াল করেনি। মাথা নিচু করে সারাটা সময় ছিল অব্র। একটু আগে বউকে বাড়িতে আনা হয়েছে, দুই বাড়ির সবাই অনেক খুশি, কিন্তু অব্র একদম খুশি না। মনটা এখনো অনুহির জন্য খারাপ হয়ে আছে। কিভাবে সামনে যাবে তার? এত এত কথা বলেছে অব্র তাকে ভালোবাসা নিয়ে, বিশেষ করে বন্ধুদের সামনে বলেছে। তাহলে বন্ধুদেরকে কখনো তার বিয়ের কথা বলবে না? তাহলে ওরা ভালোবাসার প্রতি অবিশ্বাস করতে শুরু করবে। বেশ রাত গভীর হলো, অব্র তার রুমের সামনে আসলো। কি করবে বুঝতে পারছে না। সে সিদ্ধান্ত নিয়েছে অনুহির কথা তার নতুন বউকে বলে দিবে, যেন বউ তার কাছে স্বামীর অধিকার না চায়। কারণ অব্র অন্য একজনকে ভালোবাসে, বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছে এখনো, যেতে ইচ্ছে করছে না ওর। কি হয়ে গেল? কেন যেন বিয়ে বাড়ি সে গিয়েছিল। রুমের বাইরে পায়চারি করছে অব্র। তানিয়া ভাবি সামনে আসেন। বাইরে কেন, ভিতরে না গিয়ে বাইরে এভাবে পায়চারি করছো কেন? কি হয়েছে, কি ভাবছো? আসলে ভাবি, মানে ও বুঝেছি, লজ্জা পেতে হবে না, যাও ভেতরে ঠিক মতো কাম সেরে ফেলিও, একটা নতুন অতিথিও দরকার আছে। আরে তানিয়া ভাবে অব্রের দরজা খুলে ধাক্কা মেরে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। তারপর দরজাটা আটকানোর সময় জোরে বলল, লজ্জা না পেয়ে বিড়ালটা ভালো করে। তখনই ঠাস করে দরজা লাগিয়ে চলে যায়। এটা কি হলো? মান সম্মান সব শেষ করে দিয়ে গেল। অব্র মরছে ওর জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতে এসেছে। অব্র আস্তে আস্তে ভিতরে আসে। অব্রের সারা গা কাঁপছে, ভয়ে অব্রের গলা শুকে কাঠ হয়ে গেছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। অব্র বিছানার কাছে আসলো। নতুন বউ বসে থাকতে দেখে অব্র এখন পর্যন্ত দেখেনি মেয়েটা কেমন দেখতে। দেখা তো দূরের কথা, অব্র নিজের বইয়ের নামও জানে না। কি কপাল ওর! সে ভাবছিল বউ এসে তার পা ছুঁয়ে সালাম করবে, তা না করে বসে আছে মেয়েটা। সালাম করার সময় অব্র তাকে অনুহির কথাগুলো বলে দেবে, তার কিছুই হলো না। অব্র আরেকটু সামনে আসে, তখনই মেয়েটা তার মাথা থেকে নিজের ঘুমটা সরিয়ে দিল। রুমে সাদা রঙের বাল্ব জ্বলছে। বাল্বের আলোতে মেয়েটাকে দেখে আবারও অব্র 1000 ভোল্টের শক খেলো। এক শকে তোতলানো শুরু করেছে অব্র। জড়ানো নিয়ে কিছুটা চিৎকার অবাকের সুরে বলল, আপনি? কি? তুমি এখানে কিভাবে? অব্র চমকের উপরে চমকছে। ঘুমটা সরাতে যাবে তো দেখলো তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুতি ছিল না। অব্র না জেনে যাকে বিয়ে করেছে সে হলো অব্রের ভালোবাসা, অনুহি ম্যাম। অব্র দ্রুত অ্যান্সার দেয়, আমারও একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমার বউ কই? ফাজলামি করিস তুই, কুত্তা হারামি! কি বলনি সব? আমি কি করলাম? সব করেছো তুমি। আমি তোমাকে স্বামী হিসেবে মানতেই পারবো না, কখনো পারবো না। আমার সাথে কখনো বউয়ের অধিকার নিয়ে কাছে আসার চেষ্টাও করবে না, বলে দিলাম। হ্যাঁ, কি বলেন? কিন্তু কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, স্বামীর অধিকার ফলাতে আসবে না, বলে দিলাম। আর শোনো, আমাকে জলদি ডিভোর্স দিয়ে দিবা, কথাগুলো যেন মাথায় থাকে। অব্রের মাথা যেন আকাশ ভেঙে পড়েছে। একে তো মন খারাপ ছিল, তার উপর অনুহির এমন কথাবার্তা শুনে অনুহির প্রতিটি কথা এখনো অব্রের বুকে তীরের মতো এসে লাগছে। ভাবেনি নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে তার। যদিও সে নিজ থেকে অনুহির কথা বলতে যাচ্ছিল, অব্রের খুব কষ্ট হচ্ছে। এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছে ভুল করে হোক তার প্রিয় মানুষটাকে পেয়ে গেছে, কিন্তু এখন এই প্রাপ্যটাই যেন ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অব্র অনুহি থেকে এমন কিছু শুনে ভাবতে পারেনি। কিছুক্ষণের জন্য অনুহিকে দেখে মনটা খুশি হয়ে গিয়েছিল, কিন্তু অব্র তো ভুলেই গিয়েছিল যে অনুহি তাকে পছন্দ করে না। যতই বউ হোক না কেন,
যে মেয়ে কখনো পছন্দ করে না তার কাছ থেকে সবসময় অপমান অবহেলা পেতেই হবে। অব্রের চোখ দিয়ে নোনা জল ঝরতে শুরু করলো, কিন্তু অনেক কষ্টে অব্র তা আটকানোর চেষ্টা করে অনহিকে চুপচাপ বসে আছে। অব্রের দিকে তাকাচ্ছে না। অব্র নিজেই সামনে নেয়, শব্দ করে হেসে বলে, আরে আমি তো চাইনি আপনাকে বিয়ে করতে, বাট হয়ে গেছে বিয়ে। চিন্তা নেই, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। গুড, কয়েক মাসের ভেতরে সবকিছু যেন হওয়া চাই। কিন্তু এই কদিন তো আপনি আমার বউ, আর বউ যেহেতু হয়েছেন আমি তো সব অধিকার ঠিক আদায় করে নিব। অব্রের চোখে মুখে দুষ্টুমির হাসি। সে অনহির দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকে আর মুখের এক্সপ্রেশন বোঝাতে থাকে অব্রে একটি শয়তানি কাজ করবে। অনহি ভয় পায়, ভয় শুকনো ডোব গিলে ফেলে। সে ভয় নিয়ে বলে, আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। তুমি এভাবে আমার কাছে আসছো কেন? সরো বলছি, সরো। কেন সরব? আর আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। আমি আপনার হাজব্যান্ড, আপনাকে এতদিন পর কাছে পেয়েছি, সহজে কি ছাড়া যায়? ছেলেরা এত খারাপ কেন? সব ছেলে অনেক খারাপ, অনেক বাজে। ছি। যা ইচ্ছা বলেন, বউ আমার, আমি তাকে কাছে পেয়েছি, এত সহজে তো ছাড়বো না। সব মধু খেয়েই তো ফুলটাকে ছেড়ে দিব। আমার মনে এখন দুষ্টু কোকিল ডাকে রে, কুকু কুকু। অব্র শয়তানি হাসি দিয়ে অনহির দিকে এগিয়ে যেতে যেতে থাকে। অনহি বিছানার উপর একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। একসময় অনহি বিছানা থেকে পড়ে যায়। অব্র দেরি করে না, দ্রুত অনহির উপর ঝুঁকে পড়ে। অব্র এই প্রথমবার অনহিকে এতটা কাছে আসলো। অব্রের মুখে অনহির গরম নিঃশ্বাস এসে লাগছে। অব্র অনহির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। অনহির ঠোঁট জোড়া কাঁপছে। অনহি চোখ বন্ধ করে নিল। অব্র এই সুযোগে অনহির মুখের দিকে তাকিয়ে থাকে। কত সুন্দর লাগছে অনহিকে। অব্র ইচ্ছে করছে এভাবে অনহিকে আরো কিছু সময় দেখি। অব্র চাইলে তো আর সব সম্ভব হয় না। অনহিকে যে যত দেখবে ততই প্রেমে পড়ে যাবে। এই জন্য অনহির থেকে নিজেকে দূরে রাখবে। অব্র আর দেরি না করে বিছানা থেকে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেল অনহির উপর থেকে। অব্র সরে আসে। ফ্লোরে কাঁথা বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ে অব্র। অনহি চোখ বন্ধ করেছিল। এতক্ষণ হয়ে গেল অব্র কিছু করছে না দেখে অনহি চোখ খুলল। অব্রকে দেখতে পায় না। অনহি শোয়া থেকে উঠে বসে। অব্রকে দেখতে পায় মেঝেতে বিছানা করে শুয়ে আছে। অনহি জোরে একটি স্বস্তি নিঃশ্বাস ফেলে অব্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই শুয়ে পড়ল। অনহি শুয়ে শুয়ে অব্রের কথা ভাবছিল। আমি কি এটা ঠিক করলাম কি জানি, তবে আমার কেন অব্রের প্রতি এত রাগ? ধুর, ছেলেটাকে আমার এখন এক মুহূর্তের জন্য সহ্যই হচ্ছে না। অনেক রাগ জমেছে আমার। ও যা ইচ্ছে করুক, আমি ওকে বর হিসেবে মেনে নিতে পারছি না। অনহি কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অব্র নিজে বিছানা শুয়ে চোখের পানি ঝরাচ্ছে। খুব কষ্ট হচ্ছে ওর। কেন ওর সাথে এমন হলো? অনহি কি তাকে একটু পছন্দ করে না? ড্রিম লাইটের আলো জ্বলছে। অব্রের চোখের দিকে অঝরে বৃষ্টির মতো পানি ঝরছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে, প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না ওর। কিন্তু হাল ছাড়বে না অব্র। অনহির মনে নিজের জন্য ভালোবাসার বীজ বপন করেই ছাড়বে। অর্থাৎ অব্র সিদ্ধান্ত নেয় আগে যেভাবে পিছনে রাখতো অনহির, আবারও একইভাবে অনহিকে পটানোর চেষ্টা করবে। দেখা যাক অনহি কতদিন না পড়ে থাকতে পারে, তারপর না হয় ডিভোর্স দিয়ে দেবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে অব্র। সকালে বাড়ির সবার আগে ঘুম থেকে উঠল অব্র। যে ছেলেকে কেউ এসে ঘুম থেকে উঠাতে, যার ঘুম ভাঙে না, সে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে আছে। বিছানা থেকে উঠে অনহির দিকে তাকালো অব্র। অনহির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে সে। ঘুমন্ত অবস্থা কি মায়াবী লাগছে অনহিকে। মনে হচ্ছে নিষ্পাপ শিশু। অব্র ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বই নিয়ে বসলো। হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা, অব্র রাজ কিন্তু গোপনে বাসরিতে ড্রাগ সাপ্লাই করছে। একটা ছেলে মারা গিয়েছে, রাজকে থামাতে হবে। অব্র মেসেজটা পড়ে আবারও বই পড়তে মনোযোগ দেয়। কিছু সময় পর অনহি ঘুম থেকে ওঠে। তাকিয়ে দেখে অব্র জানালা খুলে টেবিলে বসে বই পড়ছে।
বিছানা ছেড়ে ওঠে অনুহি। ওয়াশরুমে যাবে এমন সময় ঘুরে অব্রের সামনে এসে দাঁড়ালো। অব্র বইয়ে মনোযোগ দিয়ে পড়ছে। অব্র গলাটা ধরে অনুহি ঠাস করে চর বসিয়ে দেয়। অব্র বোকার মতো তাকিয়ে আছে। চর বসিয়ে দিয়ে অনুহি বলল, ভুলভাল সূত্র পড়ছো কেন? সেই জন্যই তো চর দিলাম। কিন্তু আমি তো বই আসতে পড়ছে। চুপ, টিচার অলওয়েজ রাইট। ও 1 মিনিট, তুমি না ট্যাক্সি চালাতে? তাহলে এত বড় দামি বাড়ির মালিক তোমার বাবা হয় কিভাবে? আমি তাদের পালিত ছেলে। খুশি এবার? দিব আর একটা চর। টিচারের সাথে তর্ক করো? অবশ্য এসব জেনেই বা কি করব? অনুহি আর কোনো কথা না বলে সে ফ্রেশ হয়ে চলে যায়। একটু পর আবারও রুমে এলো। অব্র শুধু আর চোখে দেখেছে। অনুহি সে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। অব্র ইচ্ছে করছে অনুহিকে পিছন থেকে জড়িয়ে ধরতে, এলোমেলো কেশের মধ্যে নাক ডুবিয়ে দিতে, কিন্তু অব্র তো সে অধিকার নেই। তাই এগুলো স্বপ্ন হয়ে থাক। অনুহি বুঝতে পারে অব্র তাকে দেখছে। অনুহি অব্রকে কিছু বলতে যাবে, তখনই দরজায় টোকা দেয় তানিয়া। বলল, কি ব্যাপার, আপনারা ঘুমাচ্ছেন নাকি উঠে নামাজ করছেন? যদি উঠে থাকেন তবে তোমরা খেতে আসো, অনেক বেঁচে যাচ্ছে। ভাবি জেগেই আছে, আসছি খেতে, তুমি যাও। আচ্ছা। দরজার সামনে থেকে তানিয়া চলে যায়। অব্র ঘুরে অনুহির দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি কি খেতে যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ও মা, ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম, এখানে তো না। এখন তো নাম ধরে ডাকতেই পারো। তাছাড়া বাসার সবাই কি ভাববে বলো তো? সবচাইতে বড় কথা হলো তোমার মা আমার মায়ের বান্ধবী। আমার বাবার কাছে এসব নিয়ে বিচার গেলে আমার খবর আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভার্সিটিতে ম্যাম বলবো। এখন চলেন। অব্র আর অনুহি একসাথে খাওয়ার টেবিলে আসলো। অনুহি বসে একটা চেয়ারে, তানিয়া আসে অব্রের পাশে। অব্রের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, দেবুজি, ভালোভাবে বিড়াল মারতে পেরেছো তো? বেশ ফ্রেশ লাগছে বউকে। ঘটনা তাহলে ভালোই ঘটিয়েছো। ইস, লজ্জা পাচ্ছে রে। বসো বসো। অব্র খেতে বসলো। অনুহি চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে অনুহি সবার সাথে বসে গল্প করছে। অব্র নিজের রুমে আসে। সাদা টি শার্ট পরে, কালো শার্ট পরে নিয়ে চুলগুলো স্টাইল করে বাইরের দিকে যেতে থাকে। অনুহি অব্রের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, বান্দরটা এত স্টাইল মেরে কই যাচ্ছে? অব্র যেতে থাকে। তখনই পিছন থেকে আশরাফ সাহেব অব্রকে ডাক দেয়। অব্র, কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যেতে হবে না, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের নিতে আসবে। তোমার শ্বশুর বাড়ি আসবে নিতে, সেখানে যাবা, বাড়িতেই থাকো। ও, কিন্তু আসবে আসবে, উনি ওনার মেয়েকে নিয়ে চলে যাবেন। এতে আমার বাইরে যাওয়ার সাথে কি সম্পর্ক? তুমি কি গাধা? অব্র অনুহির দিকে তাকালো। অব্র অনুহির দিকে রাগী লোকে তাকিয়ে আছে। অব্র একটু ভয় পায়। রেহানা বেগম এগিয়ে এসে বলে, এ আমি কাকে বিয়ে দিলাম? তোর কি মনে হয় তোকে ছাড়া তারা বৌমাকে নিয়ে যাবে? গাধা, তোকেও যেতে হবে। চুপচাপ যা ঘরে। কিন্তু মা। অব্রকে আবারও চোখ রাঙায় দিয়ে বাড়ির সবাই। অব্র সবার থেকে ঝাড়ি খেয়ে নিজের ঘরে আসে। কি করবে বুঝতে পারছে না। বিছানায় বসে মেসেজ পড়তে থাকে। এই কয়েকদিন অনেক মেল এসেছে, চেক করা হয়নি। অব্র মনোযোগ দিয়ে সেসব দেখছে। হঠাৎ দরজা খুলে অনুহি ভিতরে আসলো। অনুহি কয়েকবার অব্রের সামনে পায়চারি করলো, কিন্তু অব্র অনুহির দিকে তাকালো না। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খটখট শব্দ করলো, তারপর অনুহির দিকে তাকালো না। অনুহি মেজাজ খারাপ হয়। অব্রের সামনে আসে, হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে সজোরে ফ্লোরে আছাড় মারে। অব্র কিছুক্ষণ চিল্লিয়ে বলে, হায় হায়, আমার ফোন, আমার ফোনে কত কি! ঠাস করে একটা চর বসে অব্রের গালে। অব্র হাঁ করে অনুহির দিকে তাকিয়ে আছে। প্রচন্ড রাগ হচ্ছে অব্রে। ইচ্ছে করছে অনুহির গালে ঠাস করে একটি চর বসিয়ে দিতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলে, মারলেন কেন? আমার ফোন নিয়ে আছাড় দিলেন কেন? ওই, তুই আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলিস কেন? মুখের ওপর তর্ক করলি কেন ওনাদের সাথে? আর এত সেজেগুজেও কোথায় যাচ্ছিলি? কার সাথে দেখা করার জন্য একেবারে সাহিব হয়ে বেরিয়েছিলি? ওনারা কিছু বলতেই ফোঁস করে উঠলি কেন শুনি? কি আজব, আমার মা বাবা আমি বলবো।
তো আপনার কি? আবার আমার মুখের ওপর কথা? দাঁড়াও, মাকে ডাকছি। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি। অব্র পুরো কথা শেষ করতে পারে না, আরেকটা চর অব্রের আরেক গালে এসে পড়ে। অব্র রাগে দুঃখে সরে আসে অনুহির সামনে থেকে। বারান্দায় এসে টবে একটা লাথি দিতে গিয়ে থেমে যায়। অনুহের উপর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে অব্রের। অনুহি নিচে চলে আসে, সবার সাথে বসে গল্প করতে থাকে। অব্র রাগ কমানোর জন্য ওয়াশরুমে এসে চোখ মুখে আর অনেকবার পানি ছিটালো, তারপর রুমে আসে। ফ্লোরে তাকিয়ে দেখে ফোনের অবস্থা খারাপ। অব্রের রাগটা মূলত ফোনটার জন্য। কত ইম্পর্টেন্ট মেল, ডকুমেন্ট, মেসেজ ছিল, ডিসপ্লে ফেটে গেছে। পাওয়ার বাটন চেপে ধরতেই অন হলো। নিচের দিকে কিছুটা ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু উপরের দিকটা দেখা যাচ্ছে না। আপাতত কাজ চালানো যাবে। দুপুরের পর বাইরে বসে আছে অব্র। হঠাৎ একটি গাড়ি আসলো বাড়ির ভিতরে। গাড়ি থেকে নাহিদ সাহেব নামলো। অব্রকে দেখতে অব্রর কাছে আসলো। অব্র সালাম দেয়। অব্র বলে, তোমার ড্রাগসের নিধান কর্মসূচি কেমন চলছে? চলছে স্যার, খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। সাবধানে করবে। এমপি আর এমপির ছেলে কিন্তু ভালো না, ওরা যে কোনো কিছু করতে পারে। দেখা যাবে সেটা। ভেতরে আসুন, সবাই অপেক্ষা করছে। চলো। অব্র বারান্দা দাঁড়িয়ে ওর বাবার আর অব্রের কথা বলা দেখছে। কি কথা বলে সেগুলো না বুঝলে অব্র যে তার বাবাকে আগে থেকে চেনে সেটা বোঝা যাচ্ছে। নাহিদ সাহেব ভিতরে আসলেন। অব্র ভিতরে আসে। নিজের রুমে এসে একটা কালো পাঞ্জাবি পরে নিল। বেশ স্টাইলিশ লাগছে অব্রকে। চুলগুলো বড় বড়, একটু হালকা গোল্ড কালারের করা। অনুহি লেহেঙ্গা পরেছে। বিকেলে ওরা সবাই অনুহির বাড়িতে আসলো। সবার সাথে কুশল বিনিময় করে বাড়ির কাজের ছেলে অব্রকে অনুহির রুমে বসিয়ে দিয়ে চলে যায়। অব্র একা একা অনুহির রুমে বসে আছে। কয়েক মিনিট পর রুমে কতগুলো মেয়ে এলো। অব্র সেদিকে তাকায়। মেয়েগুলো ভিতর থেকে একজন বলল, কেমন আছেন দুলাভাই? অব্রকে দুলাভাই বলছে, তার মানে এগুলো অব্রের শালি। অব্র বলল, ভালোই। আপনারা? দুলাভাই, আমরা আপনার ছোট, তো আমাদেরকে তুমি করে বলবেন। ও, আমার নাম নীলা। ও, আমি আপনার একমাত্র শালিকা। এই দুইটা আমার চাচাতো বোন, মিম আর তানহা। আর আপনার নাম তো অপ্র আহমেদ, তাই না? সব জানো দেখছি। তা আমাদের আপুকে কেমন লাগলো? পছন্দ হয়েছে তো? হ্যাঁ। খালি আপুকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের সাথেও থাকতে হবে, ঘুরতে হবে, ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা, তোমরা বললে সব হবে। নীলারা আর অব্র চারজন বেশ হেসে হেসে মজা করে আড্ডা দিতে দিতে কথা বলছে। হঠাৎ সেখানে অনুহি চলে আসে। নীলা সে সময় অব্রের চুল হাত দিয়ে কিছুটা একটু সরাচ্ছিল। অনুহির সামনে এসে দাঁড়িয়ে দেখতে পায় এটা। রাগী লোকে তাকিয়ে নীলাকে বলে, এখানে কি করছিস? দুলাভাইয়ের সাথে গল্প করি। বেরিয়ে যা, যা, তোদেরকে নিচে ডাকছে। অনুহির ঝাড়ি খেয়ে সবটি উধাও। অনুহির দিকে এই বাড়ির ওরা অনেক ভয় পায়। ওরা চলে যেতে অনুহি দরজা আটকে দেয়। তারপর অব্রের সামনে এসে বলে, ওদের সাথে এসব কি? খুব ভালো লাগছে না? অনেক মজা অন্য মেয়ের স্পর্শ নিতে। আমি তো কিছুই জানি না। ওদের সাথে যেন বেশি কথা বলবে না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। ওরা অনেক ভালোভাবে কথা বলে। অনুহি রেগে যায়। অব্রের দিকে এগোতে আসতে থাকে। তখনই দরজার উপাস থেকে নীলা বলল, আপু, আম্মু পিঠা বানিয়েছে, তোমাদের খেতে ডাকছে। যা, আসছি। অনুহি আর কিছু বলল না। সে নিচে চলে গেল। অব্র আসে। কয়েকটা পিঠা খেয়ে অব্র সবার সাথে কিছু সময় কথা বলে চলে যায়। ভাঙা ফোনটা নিয়ে ছাদে আসে অব্র। ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে থাকতে তা আকাশ দেখছে। তখনই ওর ফোনে মেসেজ আসলো। পকেট থেকে ফোনটা বের করলো, কিন্তু কে ফোন করেছে জানে না। অব্র রিসিভ করতে যাবে, কিন্তু রিসিভ হচ্ছে না। ফোনের টাচে কাজ করছে না। প্রথমবার কেটে চলে, দ্বিতীয়বার কল অনেক চেষ্টা করে রিসিভ হয়। হ্যালো, কে? এই কিরে, নাম্বার দেখিস না? ও, নেহাল। হ্যাঁ গাধা, ভার্সিটি আসিস না যে? কি সমস্যা তোর? আর বললাম না রাজ অনেক ঝামেলা করেছে, কি করবি বলতো? আসবো রে, আর এমনি ভালো লাগছিল না, তাই আসেনি।
ওই দিক নিয়ে তোর ভাবতে হবে না, সময় মতো রাজের বিষয় দেখব। কাল ভার্সিটিতে আসবি। অব্র কল কেটে দেয়। ছাদ থেকে নামতে যাবে অব্র, ঘুরতে দেখতে পায় অনুহি পিছনে দাঁড়িয়ে আছে। অব্র স্বাভাবিকভাবেই বলল, কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না তাই ছাদে আসা। ও আচ্ছা, হাওয়া খাও। অনুহি চলে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাতের খাবার খেয়ে বারান্দায় পায়চারি করছে অব্র। অনুহি আসলো। অনুহি এসে বলে, বারান্দায় কি করছো? কিছু না। ওহ, রুমে চলো, ঘুমাবে না? অব্র রুমে আসলো। অনুহি পিছন পিছন রুমে প্রবেশ করলো। অব্র বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফার দিকে যাবে, তখনই অনুহি বলল, বালিশ নিয়ে কোথায় যাও? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। হ্যাঁ, সিরিয়াসলি? হ্যাঁ, তবে বেশি। সরি, পারবো না। মানে আমি সোফাতেই ঠিক আছি। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তখন? তার চেয়ে সোফা অনেক ভালো। অনুহিকে কিছু বলার আগেই অব্র সোফায় আসে। বালিশটা ঠিক মতো পেতে শুয়ে পড়ে সে। ঘুম আসছে না। অনুহি ঘুমিয়ে পড়েছে। অব্র অনুহির কথা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। এই পাশ ওপাশ করেও ঘুমাতে পারছে না। অনুহির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে। সকালে ঘুম থেকে ওঠে অব্র। অনুহি বিছানাতে ঘুমাতে দেখে। অব্র ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে আসে। দিনের আলো একটু একটু করে ফুটছে। অব্র ছাদে দাঁড়িয়ে পরিবেশ দেখছে। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্যটা। অব্র একদৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। সূর্যের রংটা তখন গাঢ় লাল হয়ে আছে। নীলা আসে অব্রের পিছনে। ছাদে আসতে দেখেছিল অব্রকে। নীলা অব্রের পিছনে এসে বলল, দুলাভাই শুভ সকাল। রাতে ঘুম কেমন হয়েছে? আরে নীলা যে, শুভ সকাল। ঘুম ভালো হয়েছে। তুমি এত সকালে? আমি তো প্রায়ই উঠি সকালে। সূর্যোদয় দেখেছেন বুঝি? তুমি কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ও, আপনি দেখতে অনেক সুন্দর। এমন একটা ছেলে আপুর বর কেন হলো? তাহলে কার বর হতাম? থাক, সেসব শুনতে হবে না। আচ্ছা থাকো, নিচে যাই। অব্র দ্রুত নিচে চলে আসলো। এই নীলার মতলব অন্যরকম দেখে অব্র এক প্রকার পালিয়েছে। অব্রের খুবই বিরক্ত লাগছে আর এখানে থাকতে পারছে না। অব্র তার শাশুড়ির কাছে এসে চলে যাওয়ার পারমিশন নিয়ে নিল। রুমে এসে অব্র তার কাপড় চোপড় গোছাতে থাকে। অনুহির ঘুম ভাঙে। কি ব্যাপার, কই যাবা? বাড়ি। এখানে ভালো লাগছে না। মানে কি? মানে চলে যাচ্ছে। কিসের যাওয়া? এখনো থাকবো 3 দিন। আচ্ছা আপনি থাকেন। আন্টি, মানে আপনার মাকে বলেছি আমার যেতে হবে, আমি গেলাম। এই আমিও যাব। মানুষজন কি ভাববে? হ্যাঁ, ভাববে জামাইকে তাড়ানো হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা। এরপর দুজনে রেডি হয়ে নিচে চলে আসে। আর একদিন থেকে গেলে হয় না? না, যেতে হবে। অনু, তুই তো। না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, তাহলে যা। অনুহি মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। অনুহি যে বিখ্যাত কালো গাড়ির সামনে আসে দুজন। অব্র পিছনের দরজা খুলতে যাবে, তখনই অনুহি বলল, ওই, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তোমার বউ। কিছু বললা? না। তাহলে সামনে আয়। অব্র বুঝতে পারছে না। অনুহি একবার তাকে তুই বলছে, আরেকবার তুমি বলছে। যদি অনুহি এটা বেশ ভালোই লাগছে। অনুহি ড্রাইভিং সিটে বসলো। অব্র তার পাশে বসলো। অনুহি গাড়ি চালাতে থাকে। হঠাৎ অব্র বলে, ম্যাম, আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছে, এতে তোর কোনো সমস্যা? না। অব্র চুপ হয়ে গেল। অনুহির প্রতি রাগ লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। সময় সুযোগ আসুক, ঠিকই কিছু শোনাবে। গাড়ি চালাতে থাকে অনুহি। হঠাৎ বাজারে এসে অনুহিকে অব্র বলে, গাড়ি থামান তো। কেন? আরে থামান। অব্র কথা মতো গাড়ি থামায় অনুহি। অব্র দ্রুত গাড়ি থেকে নামে। রাস্তার পাশে একটি ছোট খাবারের হোটেল থেকে অব্র এগিয়ে যেতে থাকে। একটা ছোট বাচ্চা মেয়েকে হোটেলের মালিক মেরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিল। অনুহি গাড়ি থেকে নামে। অব্র যে বাচ্চাটির মেয়ের কাছে দাঁড়ালো, হাত বাড়িয়ে মেয়েটিকে উঠতে বলল।
রাত্রি তুই এখানে? তোকে না বলেছি কিছু লাগলে আমাকে ফোন করতে, তোর মায়ের কাছে ফোন দিয়ে এসেছি কেন? ভাইয়া তুমি আসছো? অনেক ক্ষুধা লাগছে ভাইয়া, তাই আসছিলাম খাবার নিতে। আমাকে দিল না, আমাকে মারে। মারবো না তো কি, তোকে ছাড়বো? বেজন্মের বাচ্চা, ময়লা হাতে টাকা ছাড়া পরোটা ধরলি কেন? যা এখান থেকে। অব্র চুপচাপ দাঁড়িয়ে আছে। রাত্রির চুল হাত বুলিয়ে দিচ্ছে। রাত্রি কাঁদছে। রাস্তার উপর পড়তে কোনোই কেটে গেছে। অব্র বলে, কল দিসনি কেন আমাকে? তোমাকে কল করেছিলাম, তোমার ফোন বন্ধ বলেছিল। ও হ্যাঁ, আমার ফোন তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওই 5টা ডিম ভাজি, 10টা পরোটা আর সবজি ডাল প্যাক করে দেন। কার জন্য? ওই ফকিন্নির জন্য? ওর টাকা আছে? দেখুন, আপনি কিন্তু বেশি কথা বলছেন। আপনাকে আমি আপাতত কিছু বলতে পারছি না। আপনার দোকান কিন্তু বন্ধ করে দিব। ওই তুই কে রে? যা এখান থেকে। অব্র জোরে কয়েকবার শ্বাস নিয়ে রাগটা কন্ট্রোল করলো, কারণ পিছনে অনুহি দাঁড়ানো। সে চানা অনুহি তাকে রাগ করতে দেখুক। অব্র টাকা বের করে দোকানদারের সামনে মেলে দেয়। দোকানি টাকা পেয়ে যা যা বলে সব কিছু দিয়ে দেয়। কয়েক মিনিট পর আরো পথশিশু দৌড়ে আসে অব্রের কাছে। অব্রকে পেয়ে ওরা সবাই ঘিরে ধরে। সবাই অব্রকে সকালের নাস্তা করায়। তারপর সবাইকে বলল, তোরা আশ্রমে যা, আমি বাজার পাঠিয়ে দিব, কিন্তু শর্ত হলো ভিক্ষা করা যাবে না। আর জাভেদ ভাই ঠিক মতো পড়াচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, আমি এখন গেলাম। আর এই হোটেলের নাম কি? মায়ের দোয়া ভাতের হোটেল। এই হোটেলটাকে দেখছি আমি। ওরা সবাই চলে যায়। অব্রের নতুন কালো পাঞ্জাবির ধুলো ময়লা লেগে গেছে। তবে অনুহি এতক্ষণ অব্রের এসব কাণ্ড দেখে অবাক হয়। ছেলেটা কতই মিশুক। অব্র গাড়ির দিকে ঘুরে। অনুহি ততক্ষণে গাড়ির ভিতরে এসে বসেছে। অব্র দরজার কাছে এসে বলল, ম্যাম, আপনি চলে যান, আমি আসছি। কেন, কি সমস্যা? দেখছেন না আমার গায়ে ধুলো ময়লা লেগেছে? আপনার দামি গাড়িটা নোংরা হয়ে যাবে। চলেছেন আপনি। সমস্যা নেই, ওঠো। শিওর? অব্র গাড়িতে বসলো। অনুহি চালাতে থাকে। অনুহি বলে, ওই বাচ্চাগুলো কারা? ওরা পথ শিশু, ওরাই বাজারে ভিক্ষা করত। বলেছি এসব বাদ দিয়ে পড়াশোনা করতে। তা শুনেছো তোমার কথা? কোথায় পড়ে? কে পড়ায়? পরে এখানের একটা স্কুলে। ও, তোমার সাথে দেখি ভালোই খাতির। হ্যাঁ, ওদের সাথে মাঝে মাঝে এসে মিশি, খেলা করি। যখন খুব মন খারাপ হয় তখন ওদের সাথে খেলতে আসি। কখন মন খারাপ হয়? অব্র রিপ্লাই করলো না। কিছু সময় পর ওরা বাড়িতে চলে আসে। অব্র সোজা বাড়িতে এসে গোসল করে নিল। দ্রুত রেডি হয়ে বাইরে আসে। কাউকে কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে আসে। অবশ্য আসার সময় তানিয়া ভাবি আর অনুহির সামনে পড়ে। তানিয়া ভাবি অব্রকে বলে, বাইরে যাচ্ছ মনে হয়, আসার সময় ফুচকা আনিও তো। অব্র চলে যায়। আজকে সবার সাথে দেখা করতে হবে ওর। সেই চায়ের দোকানে ওর বন্ধুরা আছে। অব্র সেদিকে যেতে থাকে। অনুহির কোনো কাজ নেই। অব্র বাহিরে। পুরো রুমটা সুন্দর করে গোছালো সে। বাড়িতে রেহানা বেগম আর তানিয়ার সাথে বেশ খাতির জমে ফেলেছে অনুহি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়। অব্রের কোনো পাত্তা নেই। অনুহি ফোন করছে অনেকবার, কিন্তু অব্রের কোনো পাত্তা নেই। অব্র আজকে বন্ধুদের পেয়ে ঘুরছে অনেক জায়গায়। রাত্রিদের আশ্রমে বাজার করতে করতে সময় গেছে অনেক। এখন চায়ের দোকানে বসে গল্প করছে 3 জন। বাসেটের পর অব্র, নেহাল আর সিয়ামের 3 জন একসাথেই থাকি। মামা, তুই 3-4 মাস কোথায় ছিলি? গ্রামে ছিলাম। নানুর জমি নিয়ে একটু ঝামেলা চলছিল, তাই দৌড়াদৌড়ি। তাই বলে সিম চেঞ্জ? ফোন পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, তাই নষ্ট হয়ে যায় সব। বাহ, এদিকে তোর বাড়িতে খোঁজ নিতে নিতে আমাদের পা ব্যথা হয়। ওই জানিস, ম্যামের না বিয়ে ঠিক হয়েছিল, তারপর থেকে ম্যামও বেশ কয়েকদিন আসছে না ভার্সিটিতে। হ্যাঁ, ম্যামের বিয়ে তো। অব্র থেমে যায়। অনুহির সাথে অব্রের বিয়ে হয়েছে এটা কেউ জানে না। সে কাউকে জানায়নি। অব্র তার আর অনুহির বিয়ের কথা কাউকে আর বলতে চায় না। যতদিন না অনুহি নিজ থেকে অব্রকে ভালোবাসবে ততদিন অবধি সে এসব বিষয়ে কাউকে কিছু বলবে না। ম্যামের বিয়ে কি? বাদ দে, রাজের ব্যাপারে যা বলেছি সেসবের উপরে নজর রাখবি। ও কার কার সাথে মিশছে, কে কে ড্রাগ অ্যাডিক্টেড, সব তথ্য দিবি আমাকে। সবাইকে গোপনে ডেকে ড্রাগস থেকে বাঁচাতে হবে।
সেসব হয়ে যাবে। রাত হয়ে গেছে অনেক, চল বাসায় ফিরি। আচ্ছা। সবাই যে যার মতো বাড়িতে যায়। এদিকে অব্র টেনশনে পুরো বাড়ি গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনহির খুব রাগ লাগছে। ফোনটা ওর কাছে থাকলে তো পারে। রাত 11টার দিকে অব্র বাড়িতে আসলো। কলিং বেল বাজতে দরজা খুলে দিয়ে তানিয়া ভাবি। তানিয়া ভাবি অব্রকে দেখেই বলল, আসছে নাকি? তাই তো রাত করলেন যে? আমি তো ভাবলাম ভোরে বাড়িতে আসবা। আগেও তো একটু রাগ করতাম, কি হয়েছে? আর তাছাড়া আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। অব্র কথাগুলো বলতে বলতে ভিতরে আসে। ভিতরের সোফাতে অনহি আর রেহানা বেগম বসে আছে। অব্র ভিতরে এসে তানিয়া ভাবিকে ডেকে বলে, ভাবি, এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ এতগুলো ফুচকা ভুলেও তো গেল না। আনি তো প্রায়, আনছি, খাও, না হলে তাও আমি খাই। সরো। অব্র আর তানিয়া ভাবে গল্প দেখে অনহির গা জ্বলে যাচ্ছে। এদিকে সে তার জন্য বসেছিল আর সে এসে ফুচকা অন্য কাউকে দিচ্ছি। ফুচকা ওর দেওয়াছি, রুমে চল। অনহি যেন মনে মনে এইসব বলছে। তানিয়া অব্রকে বলল, ভাবি খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বসো। এই এত রাত অবধি কোথায় ছিলিস তুই? বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। তোর ঘোরাচ্ছি, জানিস না বাড়িতে নতুন বউ এসেছে, বউকে রেখে ঘুরছিস মানে কি? মা খেতে দিবা? অব্র খেতে বসে। তখনই আবার রেহানা বেগম বলে, কিরে বৌমাকে খেতে বলবি না? জিজ্ঞাসা করবি না সে খেয়েছে কি না? কি বলো? সে কি এখনো খায়নি? না রে, আমাদের সাথে খেতে বললাম কিন্তু খেলো। তোমার সাথে খাবে বলে বারবার বললাম, সে খেলো না। তোমার অপেক্ষাতে বসে থেকেছে, তুমি তো লেট করলা। অব্র অবাক হয়। বেশ কিছু সময় অনহির দিকে তাকিয়ে থাকে। অনহির গাল রাগে লাল হয়ে গেছে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। কিন্তু অব্রের জন্য অনহির অপেক্ষা করলো কেন, সেটাই অব্র বোঝার চেষ্টা করে। তানিয়া ভাবে ইশারায় অনহিকে ডাকতে বলল। অব্র বলে, আসেন, খেতে আসেন। কষ্ট হয়েছে আপনার, জলদি আসেন। কি ব্যাপার, আপনি করে বলছেন কেন অনুকে? রাগ ভাঙাচ্ছি, তুমি বুঝবে না ভাবি। ও তাই নাকি? আচ্ছা, অনু আসো, খেয়ে নাও। বগো, আসেন, খেতে বসেন। অনহি কোনো কথা বলল না, সোজা উঠে খাবার টেবিলে এসে বসলো। অপরের দিকে রাগীভাবে তাকিয়েছে বারবার। অব্র ভয় পাচ্ছে, কিন্তু এমন ভাব নিচ্ছে যেন যতই অনহি রাগুক তার ওর কি, তাকে কি ভয় পায় নাকি সে? তোমাদের খুনসুটি প্রেম দেখতে অনেক কিউট লাগছে। প্রেম? প্রেম কোথায়? ওই যে অনুকে দেখো, রাগে চোখ মুখ লাল করে ফেলেছে। আর রাত বেশি করে বাহিরে থাকবা? তাই নাকি? থাকলে কি হবে? কি হবে? বউ বোঝাবে সেটা, আমি কিছু বললাম না। বউ না ঘোড়ার ডিম, আমার কচুর বউ ভালোই বাসে না, আসছি বউর ভয় দেখাতে। বিড়বিড় করে অব্র কথাটা বলল। তারপর অব্র নিজের মতো দ্রুত খেয়ে রুমে আসলো। বেশ ক্লান্ত লাগছে ওর, বিছানাটা বসে আছে। কয়েক মিনিট পর অনহি রুমে আসলো। অনহি আসতে পকেট থেকে কয়েকটা ক্যাডবেরি চকলেট আর ফুল বের করে অনহির দিকে বাড়িয়ে দিল। অব্র সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। আমার সবটুকু নিঃশ্বাস আপনার নামে প্রতিধ্বনি হয়ে থাকে। আপনি কি সেটা শুনতে পান না? আমার প্রতি বিরক্ত আপনি, কিন্তু কেন জানি না এইসব, তবুও দিন শেষে আমি আপনাকে ভালোবাসি। অনহি অব্রের থেকে কথাগুলো শুনে কিছু বলল না, বরং সে অব্রের হাত থেকে ফুল আর চকলেটগুলো নিল। অব্র তো মহা খুশি, কারণ এই প্রথমবার প্রপোজ করতে অনহি কোনো রিয়েক্ট করলো না। কিন্তু পরক্ষণে অব্রের মন খারাপ হয়ে যায়। অনহি ওর হাত থেকে ফুল চকলেট নিল, সেগুলো জোরে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। অব্র চোখ বড় বড় করে অনহির দিকে তাকিয়ে অনহি রাগ নিয়ে বলল, এত পিরিত দেখাতে আসবি না, তোর তো পিরিত দেখার মানুষের অভাব নেই, তাই না? যা, ভাবির জন্য আরো ফুচকা এনে দিবি, আমার সামনে এসে ঢং দেখাবি না বলে দিলাম। অব্র কোনো কথা বলল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে চকলেট আর ফুল দেখছে। অনহি বিছানায় এসে বসলো। অব্র চুপচাপ কাঁথা আর বালিশ নিয়ে ফ্লোর পেতে শুয়ে যাবে, তখনই অনহি আরো রেগে বলল, তুই না পড়ে ঘুমাতে যাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না। বই পড় বলছি। আমি সকালে। অনহি অব্রের কাছে আসে, তারপর ঠাস করে একটি চর বসিয়ে দেয় অব্রের গালে। অব্র কোনো কথা না বলে অনহির দিকে তাকিয়ে থাকে। অনহি রেগে বলে,
তুই পড়তে বসবি না, তোর ঘাড় বসবে। ওঠ, একটা পর্যন্ত পড়বি। আর এত রাত করে বাসায় ফিরলি কেন? এরপর থেকে যদি আর একদিন দেরি করিস না, তখন দেখাবো কি করি তোর অবস্থা। বুঝেছিস তো? কিরে, কথা শুনিস না কেন? উঠবি না আরো 2টা দিব? অব্র চুপচাপ উঠে দাঁড়ালো। সোজা পড়ার টেবিলে আসলো সে। অব্র বই বের করে অনহির কথা ভাবছে। অনহি বাড়ির ম্যাম বলতে বারণ করলেও রুমের মধ্যে ঠিকই বাসাটির ম্যাম হিসাবে অব্রকে শাসন করছে। এই অনহি কেন যে ওর সাথে এমন করে সেটাই অব্র বুঝতে পারছে না। অব্র বই নিয়ে পড়ছে। কি একটা অবস্থা ওর! বিয়ে করেছে টিচারকে, এখন বাড়িতেও ক্লাস চলছে। পড়তে পড়তে হঠাৎ অব্রের ঘুম চলে আসে। ঠিক তখনই অনহি এক কান টেনে ধরে আবার ঝাড়ি দেয়। অব্র ঝাড়ি খেয়ে আবারও পড়া শুরু করে। এভাবে রাত 1টা অবধি চলল। অব্র নিজের বিছানায় এসে শুয়ে পড়ল। ঘুমিয়ে যায় সে। পরের দিন সকালে অব্র দ্রুত ঘুম থেকে ওঠে। অনহির উপরকে কেমন যেন রাতের ঘটনা নিয়ে রাগ লাগছে। অনহি ঘুমাচ্ছে। অব্র দ্রুত ফ্রেশ হয়ে চলে আসে বাসিটিতে। অনহি বেশ কিছু সময় পর ঘুম থেকে উঠল। অব্রকে দেখতে পায় না। অব্রের কথায় বাড়িতে কাউকে জিজ্ঞেস করতেও পারে না। সে দ্রুত রেডি হয় না। আজকে ওকে বাসিটিতে যেতে হবে। খাবার টেবিলে বসে আছে অনহি। তানিয়া ভাবে প্রশ্ন করলো, অনু, অভ্র কোথায়? ওকে ডাকো। খাবে না নাকি সে? ও বাড়িতে নেই। নেই? সকাল থেকে রুমেও দেখছি না, তাহলে গেল কোথায়? ওকে ফোন দিয়ে দেখো তো কোথায় আছে। কাউকে না বলে এখানে সেখানে যায় খালি। ফোন তো রুমে দেখে এলাম। আশরাফ সাহেব খাবার টেবিলে আসলেন। কে বোদের আলোচনা শুনে বললেন, এত চিন্তা কেন করছো তোমরা? ছেলে বড় হয়েছে, গেছে বোধহয় ওর বন্ধুদের বাসায়। কিন্তু এত সকাল সকাল ওকে কান ধরে উঠবস করানো দরকার। কোনো কাজে গেছে হয়তো, সমস্যা কি? আর কেউ কিছু বলল না। সবাই যে যার মতো খাবার খেয়ে নিজেদের কাজে বেরিয়ে পড়ল। অনহিও বাসেটের জন্য বের হলো। অব্র বসে আছে বাসেটিতে। এক এক করে ওর বন্ধুরা চলে আসে। অব্রকে দেখে তো ওর সবাই অবাক। সিয়াম তো বললেই বসলো, কি ব্যাপার মামা, প্রতিদিন তুমি সবার পেছনে আসো আর আজ তুমি আগে, কারণটা কি? আর তাছাড়া এত বছর পর এখানে? কিন্তু তোরা মনে হয় বেড়াতে আসছে। এই চুপ থাক। আর তেমন কিছু না, বাসায় ভালো লাগছিল না, তাই চলে আসলাম দ্রুত। তোকে কাল রাতে ফোন দিলাম কিন্তু বন্ধ বললো কেন? ফোনটা পুরো নষ্ট হয়ে গেছে। চল ফোন কিনে নিয়ে আসি। না থাক, বিকেলে কিনে নিব। দোস্ত, আমার গফ তো রাগ করছে, কিছু একটা বল না। মানে কি করে রাগ ভাঙাবো? কবিতা বল। সেটা তো অব্র ভালো পারে। দোস্ত শোনা তো একটু, নেহালও শিখুক। এই চুপ থাক তো, এইসব ভালো লাগে না। বন্ধু, আমার শেখা খাইছি রে। ম্যামের তো বিয়ে হলো, ভালোবাসাটা পৌঁছে গেছে। এই তোরা কি শুরু করলি? তো বল, তোমার মনে এই পচা ভালোবাসা কেমন হয়ে আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? বল না। মুড অফ। যাকে সে ভালোবাসে তাকে পেয়েছে, কিন্তু এই পাওয়া যে সব পাওয়া নয়। যেন সব পেয়েও পেল না এমন। দীর্ঘ এক মন খারাপের শ্বাস নিয়ে বলে, আসলে রে, ভালোবাসা পচে গিয়েছে। একটা সময় মনে হতো ভালোবাসা এক স্বর্গীয় অনুভূতি, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সবসময় মনে করার, প্রিয় মানুষটি চোখের আড়াল হলে পাগলের মতো খোঁজার, তার সুখে দুঃখের সঙ্গী হওয়ার, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যথিত হওয়া, তার কেয়ার করা। আমার কাছে এটাই ভালোবাসার মানে বোঝাতো। কিন্তু এখন যেন সবকিছু কেমন তিতে মনে হয়, খুবই বিরক্ত মনে হয়। কেন মনে হয়? সবাই পিছনে তাকায়। তিন্নি এসেছে। এই জুনিয়র মেয়েটাকে দেখলে অব্র পালাতো। আজ অব্র পালালো না, বরং সবার সামনে বসে তিন্নির দিকে তাকিয়ে বলে, কারণ আমাকে কেউ ভালোবাসে না। কে বললো ভালোবাসে না? আমি কি এলিয়েন নাকি? হয়তো বাসো, তবে সেটা কতটা সত্য কে জানে। ভালোবাসা বুঝতে হয় মনের গভীর থেকে। একবার বোঝার চেষ্টা তো করে দেখো। আচ্ছা করব।
তিন্নি অব্রের পাশে এসে বসলো। অব্র কিছু বলল না, কিন্তু সবাই তো হাঁ করে তাকিয়ে আছে অব্রের দিকে। যে ছেলে তিন্নিকে দেখে লুকিয়ে পড়তো সেই ছেলে তিন্নির পাশে, ভাবতে পারছে না ওর বন্ধুরা। অব্র আরও এসে এসে তিন্নির সাথে গল্প করছে। তিন্নি মেয়েটা দেখতে সুন্দর, তবে অব্র তখন না করে দিয়েছিল। এখন মনে হয় লস করেছে, না হলে তিন্নিকে সে পেত, ভালোবাসাটাও সার্থক হতো। দুজন গল্প করছে। উনি বাসেতে প্রবেশ করে আর সে চিরচেনা কালো গাড়ি নিয়ে আগের পার্কিং লটে গিয়ে গাড়ি রেখে নামলো সে। নিহাল সবার আগে অনহিকে দেখতে পায়। নিহাল আসে অব্রের কাছে, কানের কাছে মুখ নিয়ে বলে, দোস্ত ওদিকে তাকা, দেখ ম্যাম আসছে। তো আমি কি করব? ম্যামকে দিয়ে অফরির কি কাজ? অফর চলো আমরা ক্যান্টিনে যাই। অব্র হাত ধরলো তিন্নির। উনি হাঁটতে হাঁটতে প্রায় ওদের সামনে এসে পড়েছে। অব্রের দিকে চোখ যায় অনহি, তবে অনহির চোখ যে তিন্নি আর অব্রের হাতের দিকে রয়েছে এটা সবাই লক্ষ্য করে। অব্র তিন্নিকে বলে, তুমি যাও, আমি আসছি। আসবা কিন্তু। তিন্নি চলে যায়। অনহি তখনও দেখছে ওদেরকে। নিহাল বলে, দোস্ত ম্যাম মনে হয় তোর প্রেম করা দেখেছে, বুঝলি? তো তাতে কি? আরে বেচারা, তোর জন্য খুব দুঃখ হচ্ছে। প্রথম কাউকে ভালোবাসলি আর প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। তোর জন্য খুব দুঃখ হচ্ছে রে। চুপ করবি তোরা? সবাই একসাথে হাসতে লাগলো। অব্র শুধু ওদের হাসি শুনছে। উনি আস্তে আস্তে হাঁটা ধরে। গত শুক্রবারে তো ম্যামের বিয়ে হয়ে গেছে। কি যে কষ্ট, অভের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসতেছে। এখন একটু শীত শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হচ্ছে না। যাই ম্যামের সাথে একটু আলাপ করে আসি, থাক তোরা। অব্র নিহালের কথা শুনে মুচকি হাসছে, কারণ ওর তো জানে না কার সাথে বিয়ে হয়েছে অনহির। সেটা জানলে হয়তো ওরা আকাশ থেকে মাটিতে পড়তো অবাক হয়ে। কিন্তু অব্রের দিকে অনহি এমন করে তাকালো কেন? অব্র পাত্তা না দিয়ে চুপচাপ বসে আছে। নেহাল দৌড়ে যায় অনহির কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? সবাই ভালো, আমিও ভালো। ম্যাম একটা কথা, কিছু মনে করবেন না তো? বলো। আপনার আজ 4 দিন হলো বিয়ে হয়েছে, আর আজ ভার্সিটিতে এলেন যে? স্যার আসতে দিয়েছে? হ্যাঁ, ও একটু বিজি তো তাই। ওহ, তো স্যারের সাথে এলেন বুঝি? আরে না, তোমাদের স্যার কাজে ব্যস্ত আছে তাই আসতে পারেনি। ওহ। আচ্ছা, আমি এখন যাই। আর তোমরা ক্লাসে যাবে না? জি ম্যাম। ওকে বাই। আর শোনো, ওই মেয়েটাকে তোমাদের সাথে প্রথম দেখলাম। ওহ, এটা তো ফার্স্ট ইয়ারের মেয়ে। আপনার তো ফার্স্ট ইয়ারের ক্লাস নেই, জানবেন কি করে? ওর নাম তিন্নি। তোমাদের সাথে এভাবে বসে কথা বলে নাকি? না মানে তোমরা তো লাস্ট ইয়ারে পড়ো তাই না? আসলে ম্যাম তিন্নি অব্রকে ভালোবাসে, তাই অব্রের সাথে দেখা করতে এসেছিল। অব্র ক্যান্টিনে যাবে, তিন্নি ওকে খাওয়াবে বলল। ও আচ্ছা, ক্লাসে দেখা হচ্ছে। উনি চলে যায়। নিহাল আসে ওদের কাছে। সবাই আবার বসে গল্প করছে। নিহাল অব্রকে বলল, দোস্ত তুই তিন্নিকে হ্যাঁ বলে দে। না থাক, আমি এখন ভালো আছি, এইসব লাগবে না। ওরা কথা বলছিল, হঠাৎ একটা ছেলে বাসেরিতে প্রবেশ করে। পিছনে আরো কয়েকজন ছেলে একসাথে ওই ছেলেকে ধরার জন্য দৌড়াচ্ছে। ছেলেগুলো দৌড়ে অব্রের কাছাকাছি এসে মাটিতে পড়ে যায়। ছেলেগুলো আসে ওর সামনে। ছেলেটা মাটিতে পড়ে গিয়ে বলে, নয়ন ভাই, আমাকে ছেড়ে দেন, আমি সব টাকা শোধ করে দেব। আমাকে কিছু বললেন না? সাগর, আমার থেকে ড্রাগ বাকিতে নিয়ে তুই পালিয়ে বেরিয়েছিস। তোকে তো এখন মরতেই হবে, তোকে মেরে ফেলবো। আমাকে ফাঁকি দিয়েছিস, 20 লাখ টাকা পাবো আমি। তোকে তো মরতে হবে রে সাগর। ভাই প্লিজ আমাকে আর কয়েকটা মাস সময় দেন, আমি সব টাকা দেব। চুপ কর, ওটা ধর। ভাই ভাই, আমি আপনাদের মাল বিক্রি করতে পারিনি, কাস্টমার নেই, এই জন্য অনেক ঝামেলায় পড়েছিলাম। প্লিজ ভাই মাইরেন না। তোকে বলেছিলাম ভার্সিটির স্টুডেন্টদের মাল সেল করতে, কেন করিসনি? ওরা অনেক সচেতন, আর তাছাড়া ভার্সিটিতে এগুলো কেন বিক্রি করব? প্লিজ ভাই আমাকে একটু সময় দেন, আমি টাকা ফেরত দেব। নয়ন কোনো সুযোগ দেয় না।
সাগর গিয়ে এগিয়ে আসে। সাগরের ভয়ে একটু একটু করে পিছাতে থাকে। অব্র বসা থেকে উঠে দাঁড়ায়। সে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। এতক্ষণে অনেক স্টুডেন্টরা জড়ো হয়ে গেছে। নয়ন সাগরকে মারতে যাবে, তখনই অব্র সেখানে এসে দাঁড়িয়ে নয়নকে বলে, তোরা কারা? ভার্সিটিতে কি করছিস? ওই এই মালটা কিনে ভাই, এটাই সেই মাদক বিরোধী নেতা। ও, তাহলে তুই ভার্সিটিতে ড্রাগ প্রবেশে নিষেধ করেছিস? তাহলে তো আগে তোকে মারতে হবে। তোকে পেয়ে খুশি হলাম। ওই নেহাল, সাগরকে তোলো, তোর ফোনটা আমাকে দে। আর নয়ন, তোরা এখান থেকে ভাগ। এটা ভার্সিটি, না হলে তোর অবস্থা যে কি করব সেটা কখনো কল্পনাও করিসনি। ও তাই নাকি? ওই এইটারে ধরে নিয়ে চল। চল দেখি কোথায় যাবি। অব্র ওদের সাথে যেতে থাকে। নেহাল পিছন থেকে অব্রকে ডাক দেয়। অব্র বলে, অব্র যাস না, ওরা তোকে মেরে ফেলবে। একদিন এসে আমাদের হুমকি দিয়েছিল। এটা ভার্সিটি নেহাল, চুপচাপ বসে থাক আর সাগরকে চেয়ারম্যান স্যারের কাছে পাঠানোর ব্যবস্থা কর। কিন্তু ওরা অব্র কোনো কথা বলল না। সে ফোন বের করে কয়েকবার টাইপ করে নেহালের কাছে ছুটে মারে। তারপর বাস সিটের এখানে অনেক মানুষের ভিড়। কি হয়েছে সেটা কারণ জানতে চায়। অনহি নেহালদের কাছে আসে। অনহির বাবা এসেছে বাসিটিতে। সাগরকে ধরে রেখেছে। কি হয়েছে নেহাল? নেহাল, এই ছেলেটা তাহলে ড্রাগস সেলার? জি স্যার, তাকে মারতে নয়ন এসেছিল। নয়ন? ও তো এই ভার্সিটির মস্তান। নয়ন ওকে না মেরে চলে গেছে। না, মরেনি। অভ্র ওদেরকে বাধা দিয়েছিল। ওরা অভ্রকে তুলে নিয়ে গেছে। কি, অভ্র ওদের সাথে? তোমরা কি পাগল? তোমরা বন্ধুরা সবাই একসাথে থাকতেও ওরা কিভাবে তুলে নিয়ে যায়? তোমরা কিছু বলনি কেন? ওদের বাধা দাওনি কেন? স্যার, অব্র নিজ থেকে চাইছিল যেতে। সিট, ওরা অভ্রকে মেরে ফেলবে। নাইট সাহেব দ্রুত গাড়ি নিয়ে বের হয়। সাগরকে নিয়ে গেছে। অনহি আসে নেহালের কাছে। অভ্রকে একা ছাড়া তোমার উচিত হয়নি। যদি ওর কিছু হয় তোমরা কি করবে? অনহি চলে যায়। খুব রাগ হচ্ছে ওর। কি করবে বুঝতে পারছে না। কেন সে এসব ঝামেলাতে অব্র জড়ালো? সবটা হয়েছে মনে হয় ওর বাবার পাল্লাই পড়ে। অব্রকে গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে। নয়নরা অব্রের হাত বেঁধে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। বাজার পেরিয়ে যখন ফাঁকা রাস্তায় আসে, ঠিক তখনই দেখতে পায় কতগুলো ছেলে রাস্তার উপর রোড ব্লক করে দাঁড়িয়ে আছে। ওরা ঘাবড়ে যায়, কারণ ছেলেগুলোর হাতে অনেক অস্ত্র আর স্টিক ছিল। গাড়িতে ওদের সামনে গিয়ে থামতে হয়। তিনটি ছেলে এগিয়ে আসে নয়নদের গাড়িতে দিকে। একটি ছেলে দূর থেকে গাড়ির চাকায় গুলি করলো। নয়নরা ভয় পায়। তিনটি ছেলে এসে গাড়ি গ্লাসে বাড়ি দিতে শুরু করলো। নয়নরা ভয় পেয়ে গাড়ি থেকে দ্রুত নামে। কে তোমরা? কি চাও? আমরা কিন্তু এমপির লোক। তোমরা কিন্তু এমপির কাজে বাধা দিচ্ছ। আবির কোথায়? আবির? কে তোমরা? নয়নরা প্রশ্ন করার সাথে সাথে তারা হাতে গুলি করে একটি ছেলে। নয়ন ভয়ে চিৎকার করে বললে, আবির কে? কিন্তু অভ্র নামের একটা ছেলে ভিতরে আছে। ওই কে আছিস? অভ্রকে বের কর জলদি। নয়নের কথা শুনে তামিম গাড়ি থেকে অব্রকে বের করে। অব্র এগিয়ে আসে, হাতের বাঁধন খুলে দেয় তামিম। নয়ন রাস্তার উপর হয়ে পড়ে আছে। অব্র নয়নের কাছে যায়। নয়নের প্যান্টের পকেটে দিয়ে প্যাকেট বের করলো। সিগারেট জ্বালিয়ে জোরে টান দিতে দিতে নয়নের দিকে তাকায়। অব্রের চাহনি দেখে নয়ন ভয় পায়। ইনোসেন্ট লাভার বয় ছেলেটা এমন রূপ দেখে নয়ন ঘাবড়ে যায়। প্রচন্ড ভয় নিয়ে বলল, তুই কে? এমন করে তাকাচ্ছিস কেন? আসি। অব্রের দিকে আশিক নামক একটি ছেলে বেজবল ব্যাট এনে দেয়। অব্র সেটা হাতে নিয়ে সিগারেট এক টান দেয়। তারপর সিগারেটের নিচে ফেলে পায়ের নিচে পিষে নয়নের দিকে তাকায়। অব্র গম্ভীর গলায় বলে, আমাকে নাকি মারার জন্য খুঁজছিলি? মারবি? কি রে, কথা বলিস না কেন? তুই কে? এরা কারা? আমি ভিন্নতার গভীরতায় হিংস্র দানব, যার ভিতরে কালো কয়লা পুড়ে ছাই না হয়েছে অজস্র হিংস্রতা। আমি ফুল নয়, রক্ত ভালোবাসি। আমি জন্ম নয়, মরার কান্না শুনতে পছন্দ করি। আমার নিজেকে মৃত মানুষ মনে হয়। আমাকে বলতে পারিস উত্তপ্ত গরমে পুড়তে থাকা জীর্ণ শীর্ণ দেহ। তুই একটা সাইকো, পাগল। ভাই, আমাকে ছেড়ে দে। তোর গোলাম হয়ে থাকবো। আমাকে দয়া করে ছেড়ে দে। তুই যে একটা সাইকো, আমি পারিনি। পুরো উন্মাদের মতো কথা বলছিস। অব্র একটা বিকট হাসি দেয়।
তারপর স্টিক দিয়ে নয়নের মাথার পরপর 4টা স্টিক দিয়ে বাড়ি দেয়। নয়ন সেখানে মরে পড়ে থাকে। নয়নের সাথে আসা ছেলেগুলো ভয়ে অব্রের পা জড়িয়ে ধরে। অব্র হাসতে হাসতে আশিকের দিকে তাকিয়ে বলে, ওদের ব্যবস্থা কর, আমি গেলাম। নয়ন মুচকি হেসে বলে, আবির ভাই, ওদের লাশ কোথায় ফেলবো? অব্র মুচকি হাসলো, তারপর সেখান থেকে চলে যায়। অব্রের বাবা আশরাফ আর নাহিদ স্যার থানায় বসে আছে। থানায় অফিসারকে বলে, অফিসার, আমার ছেলেকে সকালে রাজের ছেলেপেলেরা তুলে নিয়ে গেছে। সন্ধ্যা হয়ে আসছে, আমার ছেলের কোনো খবর নেই। তাকে খুঁজে বের করুন অফিসার। আপনার ছেলেকে যে এমপির ছেলে রাজের লোক তুলে নিয়েছে সেটার কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে, ভার্সিটির সবাই দেখেছে। আপনি কেন এমন বলছেন? দেখেন, আপনাদের ছেলেকে যে তুলে নিয়ে গেছে তার নাম জানেন? নয়ন, পত্রিকাতে ওর ছবি বের হয়েছিল। সে শহরের মাস্তান। কি, নয়ন তুলে নিয়ে গেছে? আপনারা বাড়ি যান, আমি এই ব্যাপারে কিছুই করতে পারবো না, সরি। পুলিশের কথা শুনে আশরাফ আর নাহিদ স্যার হতাশ হয়ে যায়। কি বা করবে? নয়ন তো ভালো না। পুলিশ যদি ওর ব্যাপারে নাক গলায় তাহলে পুলিশের লাশও থাকতে হবে। ওনারা দুজন বাড়িতে ফিরে ততক্ষণে রাত হয়ে গেছে। উনি পায়চারি করছিল। কলিং বেল বাজে, ভাবে অব্র আসছে। দৌড়ে দরজা খুলে দিয়ে দেখতে পায় তার বাবার আশরাফ সাহেব এসেছে। দুজন ভিতরে আসতে উনি তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, অভ্রের কোনো খোঁজ পেলে? সে কোথায়? সকালে এসব হয়েছে, সারা দিন বাসাতে আসেনি, কোনো খোঁজ খবরও নেই। অভ্রকে পেলে? কোথায় সে? না রে মা, এখনো অভ্রকে পেলাম না। খুঁজছি অনেক জায়গায়, কিন্তু কোথাও নেই। থানাতে যেতে পারতে। থানা থেকে আসছি, পুলিশ কিছু করতে পারবে না বলেছে। তার মানে অভ্রকে খুঁজে পাবো না? আমার ছেলের যদি কিছু হয়? মা, বাজে কথা বলবেন না তো, অভ্র ঠিকই ফিরে আসবে। সন্ধ্যায় রাত পেরিয়ে রাত 11টা বাজে। কলিং বেলের শব্দ শোনা যায়। সবাই ড্রয়িং রুমে বসেছিল। রেহানা বেগম গিয়ে দরজা খুলে দরজার উপাশে অব্রকে দেখতে পায় তিনি। অব্রকে দেখে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করলো। অব্র রেহানাকে নিয়ে ভিতরে আসে। সবাই অব্রকে দেখে দৌড়ে আসে। অভ্র, ঠিক আছিস? কিছু হয়নি তোর? কোথায় ছিলিস সারাদিন? বলছি, একটু তোমরা সরো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আয় বস, পানি দাও কেউ। অব্র সোফাতে গিয়ে বসে। পানি খেয়ে একটি শ্বাস নিয়ে সবার দিকে তাকায়। অনুহির দিকে তাকাতে অব্র চোখ আটকে যায়। অনুহির চোখ লাগাল। মনে মনে অব্র বলল, চোখ লাল কিসে? পিড়িতের বিষে নাকি অন্তরের দোষে? অব্র জোরে শ্বাস নিয়ে বলল, তোমাদের সবাইকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? এত চিন্তা করার কিছু নেই। কি হয়েছিল বলো? তেমন কিছু না। নয়ন আমাকে তুলে নিয়ে গেল, তারপর আমাকে একটু মারলো, রাজের সামনে নিয়ে যায়। নয়ন যে ভার্সিটিতে সাগরকে মারতে এসেছিল, রাজ সেটা শুনে নয়নকে মেরে ফেলেছে। কারণ রাজ চেয়েছে গোপনে ড্রাগস ভার্সিটিতে বিক্রি করবে, কিন্তু নয়ন সব ঝামেলা করে দিয়েছে বলে নয়নকে সেখানেই মেরে ফেলে। আমাকে বলে, তোকে আজ মারবো না। ভয় পাওয়ালাম। আমাকে যে ভয় পাবে এটা আমার দরকার, তবে নেক্সট টাইম তোকে মেরে ফেলবো। তার উপর আমাকে আটকে রাখে। খানিক আগে আমাকে ছাড়লো, আমি তারপর বাসায় আসলাম। যাক বাবা, খারাপ কিছু হয়নি। জানিস কত টেনশন হচ্ছিল? অনুহি সারাদিন কেউ খায়নি, তোর জন্য খাওয়া গোসল হয়নি আমাদের। ওকে বলুন এসব আন্দোলনে না জড়াতে, ওরা অনেক খারাপ। নেক্সট টাইম এমন সুযোগ দিবে না তারা। শুধু শুধু এসবে অংশগ্রহণ যেন না করে, এতে তারই বিপদ। অনুহির কথা শুনে সবাই হা হা করে উঠে। অব্র মুচকি সবাইকে শান্ত করে দেয়। চিন্তা নাই, সবাই যে যার মতো এবার খেয়ে নাও, সমস্যা হলে আমি জানাবো। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে যায়। অব্র রুমে আসে। অনুহি বিছানাতে বসেছিল। অনুহি চোখ লাল হয়ে আছে তখনও। অনুহি অব্রকে বলল, আপনি কেন না খেয়েছিলেন? টেনশন করছিলেন নাকি? আমার জন্য আপনার টেনশন হয়? চুপ থাকো তো, কোনো কথা বলবা না। আপনার চোখ লাল কেন? কাঁদছিলেন বুঝি? না, আমি কেন কাঁদবো? সেটাই, কান্নার কারণ দেখি না। যে ভালোবাসে সে কাঁদবে। আপনি তো বাসেননি, তাহলে কান্নার কোনো কারণ দেখি না। যাই হোক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রেগে আছেন বা আপনার মন খারাপ। কিছুই না। ও, সে যাই হোক, আপনার জন্য একটা গুড নিউজ আছে, যেটা শোনার পর আপনার মন ভালো হয়ে যাবে। কি নিউজ?
আমি উকিলের সাথে কথা বলেছে খুব শীঘ্রই আমাদের বিয়ের ডিভোর্সের ব্যবস্থা করে দিবে, হয়তো আর 2-3 মাস লাগবে। কি খুশি তো এবার? কি ডিভোর্স? হ্যাঁ, খুশি হয়ে আবার জড়িয়ে ধরেন না, ধরলেও কিছু মনে করব না। অনহি কিছু বলল না, রুমের বাতি অফ করে বিছানায় শুয়ে পড়ল। অব্র বোকার মতো তাকিয়ে থাকে অনহির দিকে। কি হলো এটা? অব্র কিছুই বুঝতে পারে না। তারপর অব্র কাঁথা বিছানার নিচে শুয়ে পড়ল। অব্র সারাদিনের বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। সে চায় না কাউকে মারতে, কিন্তু রাগ উঠলে ওর মাথা কাজ করে না। তখনই ভালো খারাপ কিছুই মাথায় ঢোকে না। অব্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। অনহি একবার ঘুরে তাকালো অব্রর দিকে। কি মিষ্টি নিষ্পাপ চাহনি, মুখটা মায়া ভরা। তবে অনহি বেশিক্ষণ অব্রের দিকে তাকিয়ে থাকতে পারে না। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কানে বাজতে থাকা অব্রের কথাটা খুব জরুরি, ডিভোর্স হয়ে যাবে। বুকটা কেমন কেঁপে উঠলো অনহির। অব্র কি তাকে বুঝে না, নাকি সে নিজেকে অনেক কঠিনভাবে অব্রের সামনে প্রেজেন্ট করবে? কথাগুলো ভাবতে ভাবতে অনহি ঘুমিয়ে পড়ে। সকাল হয়, খাবার টেবিলে সবাই বসা। অব্র নিজের মতো খেয়ে বাস দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। বাড়ির সামনে অব্র দাঁড়িয়ে আছে। অনহি আসলো, অব্রকে বলে, আসো গাড়িতে একসাথে যাই। ভার্সিটির কেউ জানে না আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আশা করি বুঝতে পারছেন আমি কেন বললাম। তাহলে কিভাবে যাবে? সেসব নিয়ে আপনার ভাবার প্রয়োজন নেই। ধন্যবাদ অফারের জন্য। রিক্সা চলে আসছে, চলে যেতে পারবো। অব্র কেমন কঠিন করে কথা বলছে। অব্রের এমন কঠিন ভাব অনহির একদম ভালো লাগছে না। অব্রের বাচ্চা মেয়ে, জ্বালাতন, ছোটদের মতো আচরণেই ভালো। বোকা শোকা অব্রের ওকে অনহির বেশ পছন্দ করে। অনহি চলে যায় গাড়ি করে। মাঝপথে গাড়িটি ডিস্টার্ব করে। অব্র চলে এসেছে বাসরিতে। বন্ধুদের কাছে এসে বসলো। অব্রকে পেয়ে বন্ধুরা অনেক খুশি। কালকে কি কি হয়েছে সবাই শুনতে থাকে। অব্র তার মতো করে সবকিছু বুঝিয়ে বলে। বসে বসে আড্ডা দিচ্ছে ওরা। হঠাৎই সিয়াম বলে, দোস্ত তিন্নি আসছে আবার। তিন্নি ওদের কাছে আসলো, সবাইকে বলে, হাই, কেমন আছো সবাই? ভালো, তুমি? ভালো। কি ব্যাপার অভ্র, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই কিছু হয়নি তো। আহারে বেচারা দেবদাস। অভ্রকে দেবদাস বলছো কেন? অব্র রাগী চোখে নিহালের দিকে তাকালো। নিহাল বুঝতে পেরে বলল, না তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা তোরা থাক, আমি ক্লাসে যাই। কথাটা বলে হাঁটতে শুরু করলো অব্র। তখনই তিন্নি পেছন থেকে অব্রের হাত ধরে বলল, কোথায় যাও? ক্লাসে। আর কোথায় যাব? ও, তাহলে আমাকে সাথে নিয়ে যাও, তোমাদের ক্লাসে যাব। তোমার কি পানি? তিন্নি তখনই হাত ধরে আছে অব্রর। এমন সময় উনি আসে বাসরিতে। দ্রুত ওদেরকে ক্রস করে চলে যেতে থাকে। আর চোখে তিন্নি আর অব্রর দিকে একবার তাকিয়েছিল, না দেখার ভাব করে চলে যায় সেখান থেকে। আচ্ছা অব্র, তোর কি হয়েছে বলতো? তোকে মনে হচ্ছে মন খারাপ করে আছিস। কিছু না, এমনি ভালো লাগছে না। চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। চল। ওরা আর কেউ কিছু না বলে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে অব্র আর নেহাল বসলো শেষের দিকে। অনহি আজকে প্রথম ক্লাস নেই। তবে প্রথম ক্লাস শেষ হওয়ার 1 মিনিট পর অনহি ক্লাসে প্রবেশ করলো। সবাই সালাম দিল। অনহি প্রতিদিনের মতো ক্লাস করা শুরু করলো। অব্র আজকে সরাসরি অনহির দিকে দেখছে না, তবে লুকিয়ে সবার চোখের আড়ালে অনহিকে দেখছে। তবে অনহি সেটা টের পায়। অব্র এবার সরাসরি অনহিকে দেখছে। মনে মনে অনহিকে দেখেছে আর বলছে, আহ কি সুন্দর করে পুরাচ্ছে আমার বউটা। মনে হচ্ছে এভাবেই তাকিয়ে থাকি সারাটা সময়। অনহি তাকায় অব্রের দিকে। পড়া বাদ দিয়ে অনহির দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অনহি বিরক্ত হয়। অব্রের দিকে রাগীভাবে তাকাচ্ছে। নেহাল বুঝতে পারে অনহি অব্রের দিকে তাকিয়েছে রাগীভাবে চোখে। নেহাল জানে অব্র অনহিকে দেখছে, এই জন্য আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে অব্রকে বলে, ভাই তাকিয়ে থেকে কোনো লাভ নেই। ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে, তোমার জিনিস আর তোমার নেই গো। তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। আর লাভ ক্ষতি দিয়ে আমি কি করব? আমি ম্যামকে দেখবো, মানে দেখতেই থাকবো। তো যা ইচ্ছে কর। শালা লুচ্চা অন্যের বউয়ের দিকে নজর দেয়, তোর থেকে এমন আশা করি নাই। অন্যের বউয়ের দোস্ত, একটু নজর সরা ভাই। তুই চুপ থাকবি?